ছবি আসে না আমি মোবাইল রাখবো না দুনিয়া রাখবো না ওইটাই ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের আমাদের সবার সম্মানিত সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহাশয়। আজকের বিশেষ হিসেবে উপস্থিত আছেন জেসিকা ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বিজ্ঞানের নবনির্বাচিত চেয়ারম্যান সহ বরগুনা থেকে আগত অতিথিবৃন্দ ও আন্তরিক আইনজীবী আমার সিনিয়র এবং সিনিয়র বন্ধুরা আপনাদের সকলের প্রতি আমার সালাম। আজকে আমরা আসলে আলোচিত যে আমরা একসাথে মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত দুইজনকে আমরা একসাথে পেয়েছি। এই জন্য আমরা সকলে আনন্দিত এবং গর্বিত। আজকে আমাদের সবার সংযুক্ত করতে হবে, আমাদের অনেক কথা আছে। আজকে আমাদের বিশেষ করে আন্তরিক যে সিভিল কোড, এই সিভিল কোডটা আমরা অনেক এগিয়ে তারপর মাঝপথে আমরা থেমে গিয়েছি। যেহেতু এ বিষয়ে গত নির্মলা সাহেব সে আমাদের সহযোগিতা না করায় আমরা এই সিভিল কোডটি আন্তরিকতে আনতে পারব। আমাদের এই আমরা 40 জন আইনজীবী প্র্যাকটিস করি এবং বিশাল এলাকা আন্তরিক তালুকি বিশাল এলাকা, এই এলাকায় আমাদের সিভিল কোড একান্ত প্রয়োজন। আমরা মাননীয় সংসদ সদস্য সাহেবের কাছে অনুরোধ রাখব যে আমাদের সিভিল কোড আনার ব্যাপারে তার সার্বিক সহযোগিতা এবং সার্বিক চেষ্টা আমরা তার কাছে চাব এবং সে অবশ্যই আমাদের সহযোগিতা করবে। আমাদের আরেকটি সমস্যা আছে, আমাদের এই জায়গায় উপজেলা মানে আমাদের কোর্ট আমিনায় সিট স্টোর, দুটো সিট স্টোর আছে, যে দুইটা পরিত্যক্ত, এই পরিত্যক্ত সিট স্টোর দুইটা যাতে দ্রুত গতিতে এ জায়গায় অপসারণ করা হয়। অপসারণ করলে আমরা ওই জায়গায় আমাদের আইনজীবীদের জন্য আমরা প্র্যাকটিস করার জন্য আমরা আমাদের নির্মাণ করতে পারি, চেম্বার নির্মাণ করতে পারি। সেই জন্য উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, তারাও উপজেলা পরিষদকে ই করে, সেই জন্য তাদের কাছেও আমাদের অনুরোধ থাকে। তারপর আমাদের এই বারের যে অবস্থা, এই জায়গায় কিছু আর্থিক অনুদানের জন্য আমরা এমপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখবো যাতে আমাদের এই ভবনটি ভালোভাবে আমরা সাজাইতে পারি, সে যাতে একটি আর্থিক অনুদান আমাদের দেয়, এইটা তার কাছে আমরা দাবি রাখছি। বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু ইতিমধ্যেই এমপি সাহেব আমাকে অনেক নির্দেশনা দিয়েছে
যে এই সমস্ত ব্যাপারগুলো আপনার দ্রুত গতিতে কি কি প্রয়োজন আপনি সেইটা আমাদের জানাবেন। আজকে আমি যেহেতু সকলের সামনে এই বিষয়গুলো জানালাম, আমাদের বিশেষ করে আদালতটা সিভিল কোর্ট এইটা আমতলী মানুষের জন্য প্রয়োজন। আমতলী তালতলী এই মানুষগুলো এই নদী পার হইয়া তারপর ওপার গিয়ে এই শাখাতে থেকে আসিয়া তারপর এই বৃহৎ নদী পাড়াইয়া তারপর ওপার যাওয়া, এটা একটা বিশাল কষ্টকর ব্যাপার। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমতলীকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে আমরা রক্ষা পাইতে চাই। যেহেতু ইতিমধ্যে এই খেউপাড়ার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সে সংসদে বলেছে যে আমতলী, রাঙ্গাবাড়ি, খেউপাড়া, তালতলী সহ একটা জেলা করতে চায়। এই জেলা যদি হয় তাহলে আমরা যে সিভিল কোর্ট দূরের কথা, এই কোর্টটিও থাকে কিনা সেটা সন্দেহ আছে, যাতে এই চক্রান্ত থেকে, যাতে এই ষড়যন্ত্র থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের যাতে বরগুনা থেকে খেউপাড়া না যেতে হয় সে ব্যাপারে মাননীয় সংসদ সদস্য মহোদয় সেই ব্যবস্থা নেবেন। আমরা আইনজীবীরা তার সাথে থাকবো এবং সহযোগিতা করবো এবং আমতলী তালতলীর মানুষও তার সাথে থাকবে এবং সহযোগিতা করবো। কারণ আমরা চাই না বরগুনা থেকে আমরা বরগুনাকে বড় একটা নদী দেখাইয়া তারপরে এই আমতলী কোর্ট, আর যদি খেউপাড়া জেলা হয় তাহলে আমরা নদীও দেখাইতে পারবো না, আর এই সিভিল তো দূরের কথা, আমাকে এই কোর্টও টানাটানি দেব। তাহলে আমরা চাই বরগুনার সাথে থাকতে, যাতে এই ষড়যন্ত্র যাতে কোনো রকম বাস্তবায়ন না হতে পারে, সেই জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আমাদের দাবি রইল। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং মাননীয় সংসদ সদস্য আমাদের মাঝে আসছেন এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় আসছেন, ভাইস চেয়ারম্যান মহোদয় আসছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমতলী আমাদের বিদ্যুৎ সিনিয়র বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমতলী উপজেলা আমতলী আইনজীবী কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন, যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বরগুনা 1 আসনের মাননীয় সাংসদ জনাব গোলাম সরোয়ার টুকু এমপি মহোদয় উপস্থিত আছেন, আমতলী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আছেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব নাজমুল হাসান নান্নু উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান মহিলা জ্যোতি এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জিএম হাসান উপস্থিত আছেন, নসিরাম ভাই সাবেক চেয়ারম্যান সুগেল ইউনিয়ন, আমতলী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত আছেন, নদী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু উপস্থিত আছেন, আমাদের আর একজন বিশেষ অতিথি আমাদের পার্শ্ববর্তী বায়রার ওপরের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির সহ এমপি মহোদয়ের সাথে যারা সফর সঙ্গী আসছেন উপস্থিত হাউস, আসসালামু আলাইকুম। আমাদের দাবি দেওয়া যে কথাগুলো, আমাদের প্রাণের যে দাবি, সেগুলো আমাদের সভাপতি আজকের তিনি পেশ করছেন। তারপরে কথাটা বলতে হয় এই জন্য যে এই সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট, দুটো কোর্ট এখানে আন্তর্জাতিক ছিল 82 সন থেকে। তারপরে 90 সনে এখান থেকে 10টা কোটি বরগুনাতে জেলা শহরে যায়
যাওয়ার পরে আমরা শত চেষ্টা করার পরে একটা কোড, যেটা ক্রিমিনাল কোডটা আমরা এখানে নিয়ে আসতে পারছি, কিন্তু সিভিল কোডটা আর আনতে পারিনি। পরবর্তীতে আমরা চেষ্টা করার পরে এখানে যখন প্রতিমন্ত্রী আইন প্রতিমন্ত্রী ছিলেন কামরুল হাসান সাহেব, উনি আমতলীতে আসেন এবং এখান থেকে উনি বরগুনা ফেব্রুয়ারি যান সেখানে সিভিল কোড উদ্বোধন করতে। তখন আমরা এখানে নিয়ে আসি, এই কোর্টের সামনে ওনাকে আনার পর আমরা দেখালাম যে এখানে সিভিল কোডের কোড আছে, সব কিছু আছে, কিন্তু কার্যক্রমটা হয় বরগুনা। ওখানে যে বরগুনাতে যে কোডটা হয় সেখানে শুধু আমতলীরই জনগণের বিচার হয়, ওখানে অন্য কোনো ওই কোডে অন্য কোনো উপজেলার লোকের বিচার হয়। তাহলে এখানে কোড আছে, এজলাস আছে, সব কিছু আছে, আমাদেরকে খালি উপরে নিয়ে আমাদের কষ্ট দিয়ে লাভ, আর এতে মানুষের জনগণের অনেক ক্ষতি। আজকের এই তালতলী আমতলীতে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস, তারা খুবই কষ্ট করে এই তাদের বিচার পেতে উপর যেতে হচ্ছে। যাই হোক, আমরা অনেক চেষ্টা করছি। আইনমন্ত্রীর কাছে যারা নুরুল ইসলাম আল্লাহ নুরুল ইসলাম সাহেবকে এবং আমি আরও সব কয়েকজন বন্ধুরা আমরা গিয়ে সেখানে চেষ্টা করেছি। একটা ফলও আসছিল, ওখান থেকে আমাদের একটা চিঠি দিয়েছিল মন্ত্রণালয় থেকে যে এখানে বরগুনার জজ সাহেবের কাছে যে আপনি একটা রিপোর্ট দেন, ওখানে কোর্ট যাওয়ার মতো কি পজিটিভ দিকগুলো আছে এবং নেগেটিভ দিকগুলো আছে, এটা আপনি একটা রিপোর্ট দেন। তখন সে একটা সুন্দরভাবে রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে আলোকে আমাদের কোর্টটা এখানে আসবে, তখনই কি যে কিসের আলামত, কিসের কি আমরা জানি না, কেন আমাদের এই কোর্টটা ওইখানে বাধা পড়ে গেল, আর সেই যে আদেশটা এই কোর্ট এখানে দিবে সেই আদেশটা স্থগিত হয়ে গেল। যাই হোক, এরপর আবার আমরা চেষ্টা করছি, গেল বছরের আগের বছর, তখনও আমাদের জন্য জেলা জজ সাহেবের কাছে রিপোর্ট চাইলেন। জেলা জজ সাহেব যখন রিটায়ার্ড হয়ে এখান থেকে যায় তখন বলছে যে আমি যেতে পারিনি, এই কথা বলা যাবে না, আমি যেতে পারলাম না, এটাই আপনাদের কাছে বলে যায়। এই কিন্তু উনি ফেরত নিয়ে আমাদের এখান থেকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় এই কথাটাই বলে গেছে। যাই হোক, আমরা এখন এমন এক এমপিকে পেয়েছি যিনি গণমানুষের এমপি, যিনি মানুষের সবসময় দুঃখ কষ্ট এর জন্য প্রতিবাদ করে আসছে, এর জন্য আন্দোলন করে আসছে, সেই জননেতা আমাদের এখন এমপি। আমরা আশা করি এমপি মহোদয় যদি সে ঢাকাতে গিয়ে আমাদের সাথে 2 বার বা 1 বার মন্ত্রণালয়ে গিয়ে আইনমন্ত্রীকে উনি বলেন, তাহলে আমাদের এই কোর্টটা আমরা পাই এবং আমাদের এই 6 লক্ষ মানুষের একটা মুক্তি, আমরা এই কষ্ট থেকে আমরা মুক্তি পাই। যাই হোক, আমাদের এই কোর্ট কিন্তু 80 শূন্য হয়েছে। আজকে প্রায় 44 বছর বয়স এই কোর্টটা, এই কোর্ট ভবন আমাদের যেখানে বিচার হয়। বরগুনা উপজেলার যে কটা এই প্যাটেন্টের বিল্ডিং সবগুলা কন্ডম হয়ে গেছে, সবগুলা অচল হয়ে গেছে, শুধু এই একটা মাত্রই কোর্ট আছে, সেটাও যে কোনো সময় হয়তো বা শেষ হয়ে যেতে পারে। তাই আমরা অনুরোধ করব যে আমরা এখানে প্রায় 40 জন অ্যাডভোকেট এখানে আমরা অ্যাডভোকেসি করি। তাহলে আমাদের যদি এই কোর্ট এই বিল্ডিংটা যদি ভেঙে পড়ে, তাহলে আবার আরেকটা বিপদ, যে তাহলে আমাদের এই যে কোর্টটা আছে সেটাও থাকবে। তাই যাতে এই কোর্ট বিল্ডিংটা এর বিভিন্ন জায়গায় হয়েছে, যদি আপনি একটু তদবির করেন তাহলে আমার মনে হয় যে এটাও হয়ে যাবে। আর একটা আমাদের কথা মহাসিন সাহেব বলছে যে আমাদের এই বারের কার্যক্রম চলছে,
সেখানে যদি আপনি একটু হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের এখানে এই কাজটারও সমাপ্তি হবে। তারপর আমরা জানি যে এমপি মহোদয় এই ঘূর্ণিঝড় রিমেলের হওয়ার পরে সে আরবাঙ্গায় সে দৌড়েছে। এই যে একটা ট্র্যাজেডি হলদিয়ার মর্মান্তিক যে দুর্ঘটনা, সেই ঘটনার সাথে সাথে আপনি এখানে এসেছেন, আপনি দেখেছেন, আপনি সেই হাসপাতালে গেছেন, সেই যে লাশগুলো আপনি সেই দেশে পাঠাবার ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকের যখন যেখানে সমস্যা সেখানেই আপনি ছুটে যান। তাহলে আমরা আশা করব যে এই আপনার যে কার্যক্রমের মাধ্যমে আমতলীবাসী যে এতদিন পর্যন্ত যতটা ডিপ্রাইভ হয়েছে সেইটা আমরা এখন সেটা হিস্সাটা এবার আপনার কাছ থেকে আমরা পাইতে চাই ইনশাআল্লাহ। আর আমি কথা বাড়াবো না, আমাদের একটু বাইরে যাই। আমাদের এই আমতলীতে গোরস্থান নাই। একটা গোরস্থান ছিল মতি মিয়ার আমলে অনেক আগে, 2 বিঘা জায়গা নিয়ে 3 নম্বর ওয়ার্ডে এই গোরস্থানটা করেছিল। সেইটারও এখন মানুষে দখল করতে করতে 3 ফিটে দখল করে নিতেছে। এখন সেইটার আমাদের জায়গা আছে, অনেক হাট জায়গা আছে। আপনি যদি একটু ব্যবস্থা নেন তাহলে আমাদের জন্য একটা পাবলিক কবরস্থান হবে। অনেক মানুষ, বাহিরের অনেক মানুষ আছে যাদের শুধু একটু বাসাটুকুই আছে, আর কোনো জায়গা নেই। না, আমাদের না। আর একটা হলো আজকের ছেলেপিলেরা কিন্তু সবসময় এই মোবাইল নিয়ে থাকে, কিন্তু ওদেরকে ফ্রি নিতে হলে খেলাধুলার মধ্যে নিতে হবে। সেজন্য আমাদের একটা মিনি স্টেডিয়াম হলো আমাদের একটা প্রয়োজন। আমাদের জায়গা আছে, আপনার ব্যবস্থা করলে হয়ে। আর আপনাকে কষ্ট দেব না, এই কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আমাদের এখানে এসেছে, এজন্য আমরা সকলেই আমতলীবাসী তথা এই আমতলিয়া আইনঙ্গের সে আইন পেশায় যারা আছে তারা সকলেই কৃতজ্ঞ। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের আন্তরিক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ জনাব গোলাম সরোয়ার চৌধুরী। আইনজীবী সমিতির এই গণমানুষের নেতা মাননীয় সংসদ এবং সংস্কার টুকুর সম্পাদনা অনুষ্ঠানের সভাপতি একজন মহাশয় সাহেব, উপস্থিত সিনিয়র আইনজীবী জনাব মুক্তদা অ্যাডভোকেট কাজী ভাই, উপস্থিত আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সাবেক মেয়র জনাব নাজমুল হাসান নানু, উপস্থিত ভাইস চেয়ারম্যান মেয়ে জ্যোতি, উপস্থিত বিজ্ঞ আইনজীবী, আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে আরও আছেন, উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন প্রধান বরগুনা জেলার বরিশাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপস্থিত আমতলী ইউনিয়নের সদ্য আপনাদের সম্মানিত ভোটারদের বিপুল ভোটে এবার নির্বাচিত হয়েছেন জনাব জাহেদুল ইসলাম মিঠু সহ, সক্রিয় চেয়ারম্যান জনাব আসাদুল্লাহ মিন্টু মল্লিক সহ সকলে। আজকে আসলে আমরা অনেক কিন্তু হলদে ইউনিয়নের অনেক প্রোগ্রাম হয়েছে, মাননীয় সংসদে খুব টায়ার্ড। আমরা এই রাত্রে আপনাদের বসে আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের জন্য এবং আমাকে যে কিছু বলার জন্য সেজন্য ধন্যবাদ জানাই। আমি মাননীয় সংসদকে এটাই অনুরোধ করব, যেগুলি বলছেন যে আসলে কোর্ট, সিভিল কোর্ট না আমাদের সকলের দাবি, এটা কিন্তু আন্তরিক গণমানুষের দাবি, কিন্তু আমার মনে হয় বিজ্ঞ আইনজীবীদের দাবি না, আমাদের সাধারণ জনগণের দাবি। কারণ এই নদী পার হইয়া, বিশেষ করে এই ঝড়ের দিনে কিন্তু পার হয়ে উপর যাইতে হবে। তখন আমি ভিতরে দেখছি আমাদের সিনিয়র অ্যাডভোকেট বাহাদুর সাহেব ট্রলার এইগুলো ধরে তো আমরা আসতেছি, মানে এমনভাবে তুফান হইতেছে।
এই অবস্থায় যদি হার্টের রোগী হয় তাহলে তো নদীর মাঝে কি আল্লাহ জানে। আমার অনুরোধ থাকবে, আমার কিন্তু আইনজীবী সহ অনুরোধ থাকবে যে এই কোর্টটা যেন অন্তত আন্তরিতে বসে। এবং এই যে অনেক পুরোনো বিল্ডিং, কোর্ট বিল্ডিংটা বোধহয় অনেক পুরোনো, এটা আবারও এই হলুদের মধ্যে হইতে পারে, ত্রুটিপূর্ণ যে কোনো সব ভাঙতে পারে। তার সাথে সাথে আমাদেরও একটা দাবি আছে, আমাদের এটা পরে করবো, কিন্তু আমরা তো যখন আমাদের মিটিং হবে তখন আমাদের কম্পাউন্ডের যত বিল্ডিং আছে সব বিল্ডিংই ঝুঁকিপূর্ণ, কোনো বিল্ডিংয়ে থাকার মতো পরিবেশ নেই। বিশেষ করে ইউনোর বিল্ডিং তো আরও পুরোনো, তার বাড়ি আমার মনে হয় না কোনো বিল্ডিং বা টিনের ঘরও ভালো পজিশনে আছে। মহাসিনদের মধ্যে একটা প্রস্তাব দিয়েছে সেই বিল্ডিং, আসলে এই ব্যাপারটা আমার জানা নাই, আমার বুঝতে হবে, ইউনোর সাথে আলোচনা করে যদি আমাদের মতো আমাদের দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আমরা দেবো না কেন, যেহেতু আমাদের সমস্ত ভাইরাই থাকবে, যেগুলো আইনজীবী আমাদের সবই তো ভাই বন্ধু সবাই, যদি আমাদের ক্ষমতা থাকে অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করবো। আপনার ভাঙ্গে ফেলাইতে পারবেন না অতি তাড়াতাড়ি, এটি ভাঙ্গে ফেলা না, এটা ভাঙ্গার ক্ষমতা কিন্তু আমাদের নাই। ভাঙ্গার কন্ডেন্ট ঘোষণা হয় যদি চিঠি আসে তারপর হয়তো আমরা এটা নিলাম টিলাম দেওয়া যায় সম্ভবত। আমাদের চিঠি গেছে অলরেডি মন্ত্রণালয়, সেই চিঠি আসে, যদি ভাঙ্গার হুকুম অর্ডার হয় তো নিলাম হবে, নিলাম হওয়ার পরে ভাঙ্গা হয়েছে তখন এটা একটু এমনি ভাঙ্গার কোথায় কোনো আমাদের নিলাম। অতএব আমরা এই বিজ্ঞ আইনজীবীদের যাতে ভালো হয় আমাদের অনুরোধ থাকবে এই কোর্ট এবং বিল্ডিং, সাথে সাথে আমাদেরও যদি সহায়তা করার প্রয়োজন হয় এই বিগত দিনে আমাদের পরিষদে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো, যাতে আমরা বিগত দিনের কোথায় কাজের হয়ে চেষ্টা করছি, আমি বিগত দিনে চেষ্টা করেছিলাম, আমার মনে হয় আমরা কিছু না কিছু দিতে পারবো। আমাদের তো আসলে এমপি মহোদয় খুব আসলে টায়ার্ড, আমি তাকে আর কিছু না করেই আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাকে এই বিজ্ঞ আইনজীবী সবাই যে কথা বলার জন্য সুযোগ দিয়েছে সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। এই পর্যায়ে আমাদের আজকে প্রধান অতিথি যেহেতু গভীর রাত পর্যন্ত আমাদের এখানে আসছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই বারের পক্ষ থেকে আবারও। বরগুনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং প্রাথমিক গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব গোলাম সরোয়ার এমপি মহোদয়, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আন্তরিক উপজেলা আইনজীবী সমিতির এই অফিসে আমি আইনজীবীর সঙ্গে মত বিনিময়ে এসেছি। এখানে উপস্থিত রয়েছেন আন্তরিক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব গোলাম সরোয়ার প্রধান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং অনেকেই আছে, তানভই আছেন, বড় ভাই চেয়ারম্যান আছে, সেক্রেটারি সুযোগ অনেকে আছে। আমি আর সবাই সবাই পরিচিত, আমি আর নাম না বলে আমি সময় নষ্ট করবো না। তো আমি এই মধ্যরাত্রে প্রায় এখানে এরকমভাবে আসতে চাইনি। আমার সঙ্গে মানসিক ভাই যতবার কথা হয়েছে বা আইনজীবীদের রুসলাম ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি সবসময় বলেছি যে একটা ভালো একটা আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা মত বিনিময় করবো। সেখানে সমস্ত আইনজীবীদের উপস্থিতি থাকবে, সেখানে সময় থাকবে এবং সেখানে সব আইনজীবীরা কথা বলবে, খোলামেলা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা ভালো আইনজীবী সমিতি, ভালো একটা শক্তিশালী সংগঠন হিসেবে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সে ব্যাপারে মতামত। কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার এরকম প্রতিমধ্যে এরকম মধ্যরাত্রে সবাই ক্লান্ত, আমার চেয়ে বয়স্ক মানুষ যারা আছে তারা আরও বেশি ক্লান্ত। আমি পরিশ্রম করেছি সারাদিন, আমার চেয়ে প্রোগ্রাম ভাই বেশি ক্লান্ত, সে আমার উপর দিয়ে চালাইতেছে যে বিশেষ ক্লান্ত। তো যাই হোক, আমি এরকম চাই নেই, তারপরেও আমার ভাগ্য আমাকে এখানে এভাবে টেনে নিয়ে এসেছে। তো আমি সকলের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমার মতো একজন নগণ্য ব্যক্তির জন্য আপনারা এতগুলো বিজ্ঞ মানুষ এখানে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছেন। তো রাস্তায় যে অবস্থা, আপনাদের অনেক সৌভাগ্য যে এত ভালো ভালো রাস্তা আপনাদের আছে, যে 10 মিনিটের রাস্তা আসতে অন্তত 3 ঘন্টা লাগে। প্রতিমধ্যে আমি নতুন গাড়ি কিনছি, এই জন্য নতুন গাড়িটা কষ্টে আনি নেই। আমি গণপূর্ত নির্বাহী প্রশাসনের গাড়ি নিয়ে আসছি, গাড়িটা পথে একবার খাদাই করছে, সেখান থেকে আধা ঘন্টা বসে উঠেছি।
তারপরে আসে আবার সামনের চাকা পালসার হয়েছে, রাস্তার মধ্যে রাখিয়া সিলের ওদিকে রাখিয়া আসছে, আসিয়া চাকা রটে আছে। এরপরে আমি প্রোগ্রাম করে গাড়ি করে এখানে আসছি। তার মানে হালুদিয়া ইউনিয়নে এই এলাকা থেকে আস্তে আস্তে মিন্টু মল্লিক এমন পর্যায়ে নিয়ে ঠেকাইছে যে যুদ্ধ করতে করতে 11টা বাজে। তো আমি আর বক্তৃতা বাড়াবো না। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই সমস্ত আইনজীবী সমিতির কাছে যে আমাকে আপনারা এখানে দাওয়াত করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন এবং আপনাদের সামনে কথা বলার সময় দিয়েছেন। তো আপনারা যে বিষয়গুলো, বিশেষ করে অ্যাডভোকেট এম এ কাদের সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র। উনি ব্যক্তিগতভাবে আমার মামার খুব ঘনিষ্ঠ বাল্য বন্ধু, তাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। সে নিজেও জানে, আমিও জানি, বা আমার দলের অনেক নেতারাই জানেন যে পার্সোনালি আমি অনেক ভালোবাসি থাকি। সে বেশ কয়েকটি কথা বলেছে, মহাশয় বলেছে যে সিভিল কোড, তো সিভিল কোড আমতলী উপজেলার মতো এখানে নাই, এটা আমি ভাবতেই পারি যে এটা এত বড় ভৌগোলিক সীমানা আমতলী কালতলী, তো এটা এখানে নাই, এতদিনে আমরা করতে পারি নাই বা আপনারা পারেন নাই। এটা আমাদের সকলের, আমাদের দলের, আমাদের আইনজীবী সমিতির এবং আমতলীর সিভিল সোসাইটি, নাগরিক সমাজের সকলের সম্মিলিত ব্যর্থতা। এখানে কেন সিভিল কোড এতদিন আমরা করতে পারি নাই? তো এই বিষয়ে আমি এমপি হিসেবে আমার যতখানি করা সম্ভব আমতলী সিভিল কোড আনার ব্যাপারে আপনারা 3 সদস্য এবং 5 সদস্যের একটা প্রতিনিধি দল, আমি যখনই সময় দেবো ঢাকা আসেন, আপনাদেরকে নিয়ে আমি আইনমন্ত্রী মহোদয়ের দপ্তরে যাব, তাকে সিভিল কোর্টের ব্যাপারে বলবো, আইনজীবী সমিতির মিলনায়তনে এখানে ভবন করা দরকার সেটা বলবো, এবং আপনাদের আরও যদি কোনো বিষয় থাকে সেসব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সামনে নিয়ে আমি আইনমন্ত্রীর সাথে কথা বলবো। এবং মামা যেটা বলছেন যে অনেক দূর এগিয়েছিল, জজ সাহেবের কাছে তারা তদন্ত রিপোর্ট চেয়েছে, তদন্ত রিপোর্ট সে দিয়েছে। তো আমার মনে হয় যে একটা নেতিবাচক কিছু হয়েছে বলেই হয়তো এই জিনিসটা হয় নাই। নাহলে আমতলী উপজেলায় সিভিল কোড না থাকার কোনো যৌক্তিক কারণ নেই। আমতলী উপজেলা, যেমন আমতলী উপজেলা হলদিয়া যে ইউনিয়নটা, এই ইউনিয়নটার যে ভৌগোলিক আয়তন, এই সম পরিমাণ আয়তন হল বাংলা উপজেলা, 4টি ইউনিয়ন। কত বড় বিশাল জনগণ, প্রায় 6 লাখ না 8 লাখ জনসংখ্যা এই 2 উপজেলা। এখানে সিভিল কোড অবশ্যই থাকা উচিত। তো সেটা করার জন্য আমার যা যা করা লাগে করবো। আর এখানে উপজেলা পরিষদের যে বিল্ডিং দুটি আছে, ওটা ভাঙার পর আপনারা আইনজীবী কি বার লাইব্রেরি করবেন, বার লাইব্রেরি করেন, চেম্বার তো লাইব্রেরি করলে তো চেম্বার হবে, বা এর উপরে যদি কেউ চেম্বার করতে চান, অর্থাৎ হয় কি যে জমি একটু যদি সরকারের কাছ থেকে পায়, সেটা একটা লাইব্রেরি করবেন। অনেক জেলায়, আবার অনেক উপজেলায়, আমি প্রায় 350 উপজেলায় গিয়েছি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলাম, অনেক জায়গায় আইনজীবী সমিতি দেখছি নিচে হলরুম, তারা কনফারেন্স করে, কোর্ট চলাকালীন তারা রাউন্ডে রাখে, ই করে, আলমিরা আছে, দোতলায় তাদের চেম্বার আছে, এরকম করা সম্ভব। আমাদের আইনজীবী সমিতির দোতলায় চেম্বার আছে, ভিতরে আছে। তো যেভাবেই করেন এরকম একটা স্থাপনা আইনজীবী সমিতির থাকা উচিত, সেটা আপনারা করেন। আগামী উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভায় আমি উপদেষ্টা, আমি যখন আসবো, প্রোগ্রামে যখন জ্যোতি আছে, ওরা যখন এখানে প্রথম শপথ করে এসেছে, আমাকে তারা দাওয়াত করেছিল, ইউনো সাহেবও বলেছিল, কিন্তু অধিবেশন চলে, এই জন্য আমি আসতে পারিনি। তো পরবর্তী মাসিক সমন্বয় সভায় থাকবো, এবং সেখানে আমি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়টি এজেন্ডায় রাখবেন। আমি ওখানে উপদেষ্টা হিসেবে বলে যাবো যে এই জায়গাটা যাতে আইনজীবী সমিতি হিসেবে তারা ব্যবহার করতে পারে। এ ব্যাপারে আইনগত কোনো জটিলতা থাকবে সেটা ইউনো সাহেব বা আমরা সেটা নিরসন করে দেবো জেলা প্রশাসকের মাধ্যমে। তো এটা একটা বিষয়। আর একটা মামা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে আমতলী পৌরসভা বা উপজেলার মধ্যে কোনো পাবলিক গোরস্থান নাই। তো এটা তো খুবই ভয়াবহ অবস্থা, এটা তো হইতে পারে না। তো খোঁজের যারা সিভিল লয়ার আছেন, আপনাদের কাছে অনুরোধ করে যে সরকারি খাস জমি কোথায় আছে এই গণখবর করার মতো, যেখানে পাবেন আমি সেইখানে ব্যবস্থা করব। এবং আমি এমনভাবে আমার সরকারি বরাদ্দ দিয়া এই গণখবর আমি চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করে মোনাজাত করার জায়গা, অনেক গণখবর আমি দেখছি বাংলাদেশের অনেক জায়গায়, যে খবর দেখলে জীবিত মানুষ মরতে চাইবে, এত সুন্দর করে খবর সাজানো থাকে। তো সেরকম আর্থিক সম্পত্তি হয়তো আমাদের সব অঞ্চলের মানুষের নেই, বা ওইভাবে কবরস্থানে কেউ দান খারাপ করে না, কিন্তু আমার বিয়ার কাবিকা ইত্যাদি পৌর এলাকার মধ্যে অথবা পৌরসভার কাছাকাছি কোন জায়গায় খাস জায়গা আছে? রেকর্ডিও কম, খাস বেশি এই পৌরসভায়। ম্যাক্সিমামই খাস, ম্যাক্সিমাম এই যে 4 নাম্বার যে যে পার্সেন্ট দল করে রাখা হয়েছে 4 নাম্বার আর 1 নাম্বার মাঝে কয়েক একর সম্পত্তি খাস। কোথায়?
এই 4 নম্বর এবং 1 নম্বরের মাঝে এই যে পুরান আমাদের খালটা আপনার নানা বাড়ির যে খালটা ওটা তো খাল নাই। আমি আপনার নানা বাড়ির যে খালটা ওটা তো খাল নাই। আপনার 2-3টা জায়গা খুঁজে বের করে দেন। ওইটাই হলো সবচেয়ে উপযোগী কবর। অন্তত 100-150 মানুষের কবর হয় এরকম আয়োজনের যত টাকা লাগবে সব আমাদের। এই যে কবরস্থানের হাফ বাউন্ডারি থাকে না, সুন্দর গেট থাকে না, যে অ্যাম্বুলেন্স বা মরদেহ নিয়ে খাট ঢোকা বাইরে নেওয়া, বা ওখানে যদি 50টা কবর থাকে তাহলে তো এই 50টা পরিবার ওখানে ঈদে যাইবে, কোরবানিতে যাইবে, এসে যাইবে, বিভিন্ন সময় দোয়া দুরুদ হইবে, তো সবে বরাতে যাবে, সবে কদরে যাবে। তো এই বাউন্ডারি ওয়াল টোটাল আমি করে দেবো। আপনার জমি খুঁজে নেন, আমি এই সামনের মিটিংয়ে ওটা কবরস্থানের জন্য রিটার্ন করতে এটা কিন্তু একদম পুরো পাবলিক, মানে বিএনপি আওয়ামী লীগ নেই। যদি কেউ জমির সংকট থাকে বা গ্রামের বাড়িতে তাদের নিজস্ব কবরস্থান না থাকে, এসব লোকেরা গণকবরই কিন্তু আসলে মূল কবরস্থান। আমি গ্রামে মারা যাবো, গ্রামে আমার পারিবারিক কবরস্থান আছে, আমাদের হয়তো 2-3 জন আছে কবর। আমার পরিবারের সদস্যরা কেউ ঢাকা, কেউ বিদেশে, বছরে বা 2 বছরে একবার আসে না। কবরস্থান যদি ওরকম থাকে যে কেউ দোয়া দুরুদ পড়ে না, আশেপাশে মসজিদ নাই, ঈদগাহ নাই, এর চেয়ে গণকবরে ঘুমান ভালো। কারণ যে লোকই ওখানে যায় সমস্ত কবরবাসীর জন্য সে দোয়া করে, বাড়িতে ঘুমানোর চাই এই পাবলিক প্লেসে ঘুমান ভালো। তো এই জন্য আমি বলি যে মামা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে একটা পাবলিক অনুষ্ঠান আইনজীবী সমিতিকে আমি এমপি হিসেবে আমি দায়িত্ব দিয়ে গেলাম যে আমতলী উপজেলা আইনজীবী সমিতি এই পাবলিক প্রপার্টি তারা খুঁজে দেবে, খাস জমি গোরস্থান করার মতো। আবার তো এইভাবে না হয় আমরা পাবলিক গোরস্থান আমি করে দেবো। আর এই ভবনে আমি এমপি হিসেবে আর্থিক সাহায্য দিতে পারি, কিন্তু সেটা তো এটা কাগো ভবন, এটা আইনজীবী সমিতি। আর এই যে ট্রেন দিয়ে কাজ চলে, এটা কি একতলা বসে দোতলা ফাউন্ডেশন মহারাজ সমিতি না আইনজীবী সহকারী পুরোটা লইয়া হলে ভালো হয় না। ওইটার ছাদটা হয়ে গেছে, এখন কাজ চলে 2-3 লাখ টাকা লাগবে, তাও লাগবে না, একটা মার্ডার মামলা টাকা মামলা হয় না। তারপরও শুরুতে তো একটা অত পায় না, অত পায় না। আমরা ওইবার সুপারিশ করি সময় তৈরি করি, আর সবাই শোনে পায় না। সাজানোর জন্য বা একটা ঠিক করার জন্য ওয়াল টোয়াল দেওয়া বা একটা টাইলস টুলস লাগানো দেওয়া লাগে, ওটা আমার সাথে যোগাযোগ করেন। আমি সামনের মাসে ক্লিয়ার পাবো, ওখান থেকে 2 লাখ 3 লাখ